আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। আজ মহালয়া, আজ থেকে দেবী পক্ষের শুরু। অন্য দিনের সকালের চেয়ে একটু আলাদা হয় এই সকালটা। সব সময় ছোট থেকেই ঠিক ভোর 4টে সারা পাড়া জেগে রয়েছে। রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের আশ্বিনের শারদ প্রাতে না শুরু হলে আমাদের পুজোর আমেজটা ঠিক আসে না। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। এখন যখন ভিডিওটা করছি তখন মহালয়া শুরু হয়নি, কিন্তু সকালবেলা আমার বাড়িতে চলতে শুরু হয়ে গেছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই পরিচিত গলা। আসলে আমরা 11.5 ঘন্টা পিছিয়ে থাকি, তাই তোমাদের যখন ভোর 4টে বাজবে আমার তখন আগের দিন বিকেল 4:30। আগের বছর আমি বিকেলবেলায় মহালয়া শুনেছিলাম, তাতে না ঠিক ফিল আসে না। বিশ্বাস করুন, ছোট থেকে সেই ভোরবেলা উঠে মহালয়ার যে একটা ব্যাপার আছে, তার জন্য আজকে সকালবেলায় মহালয়া চালিয়ে দিয়েছি। কারণ কালকে যখন মহালয়ার দিনকে আমি ভোরবেলা মহালয়া চালাবো তখন অলরেডি ভোর 4টে কমপ্লিট হয়ে যাবে, পেরিয়ে যাবে। তাই জন্য পরে আমি কিছুতেই শুরু করতে পারবো না। তাই দেবী পক্ষের শুরু আজকে আমার বাড়িতে একটু আগে থেকেই। দেবী পক্ষ শব্দটা বিশাল ভারী না? সবাই বোধহয় বুঝতে পারে না এর মানেটা। তাই জন্যই বোধহয় কলকাতা শহরে আজ এই অবস্থা। না, আসলে মূর্তি হলো দেবী আমাদের কাছে, আর মানুষ। আজ কলকাতা শহর জুড়ে আবার প্রতিবাদে ঝড় উঠবে। ভেবে দেখুন তো, কলকাতার বাকি মেয়েদের মতো তিলোত্তমা আজ হয়তো শপিং করতে যেত, লাস্ট মিনিট শপিং। এমনি যেত ডিউটি, চিকিৎসা, এত কিছুর মধ্যেখানে সময় পাওয়া যায় না। আজকে মহালয়ার ছুটির দিনে একটা মন ভরে শপিং করা যেতে পারতো। আর আজকের কলকাতার অবস্থা দেখুন। এবছর পুজোতে কার মন আছে বলুন তো? কারুর মন ভালো নেই। সবাই মনে একটা ব্যথা নিয়ে, একটা যন্ত্রণা নিয়ে ঠাকুরের কাছে ডাকতে চাইছে, ঠাকুর এই সমাজের বিকাশ করো, এই সমাজকে একটু ভালো করে দাও। আমাদের পরবর্তী জেনারেশন যেন আমাদের মতো করে কষ্ট পেয়ে না বাঁচে, না ভয়ে ভয়ে বাঁচে। তারা যেন সানন্দে স্বাচ্ছন্দ্যে একদম মন খুলে একটা সুস্থ সমাজে বাঁচতে পারে। এখনো বহু মানুষ আছে যারা উৎসব আর পুজোর পার্থক্যটা ঠিক করে বুঝতে পারছে না। তাদেরকে ছেড়ে দেবেন না, আর বোঝান। জানেন তো, বাড়ি থেকে, আশপাশ থেকে, বন্ধু বান্ধব থেকে, আত্মীয় স্বজন থেকে, পাড়া প্রতিবেশী যে এই ঘটনার জাস্টিফিকেশন দেবে তাকে তখনই বোঝান। না হলে এই মানুষগুলোকে যদি শুধরাতে না পারেন, এই সমাজকে কিন্তু শুধরাতে পারবেন না। আমাদের প্রত্যেকের দায়িত্ব এদেরকে শুধরানো। না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এই সমাজে বড় করব। কি করে বড় করবো ভাবুন তো। যাই হোক, এখন শাগনিক অফিসে বেরোবে, ওর সঙ্গে সঙ্গে আমিও ভাতটা খেয়ে নিলাম। আজকে সারাদিনে বহু কাজ। পুজো একেবারেই দোরগোড়ায়। আজ মহালয়া। কলকাতায় থাকলে বলতাম ঢাকের কাঠি পড়লো, আজ থেকেই পুজো শুরু। কলকাতাতে বেশ কিছু পুজো মণ্ডপ আজকেই হয়তো উদ্বোধন হয়ে যাবে, কিন্তু আমরা শুধু কানাডায় বসে আর পুজোর কোনো ফিল তো পাচ্ছি না। এবং এই বছরের পুজোটা তুলনামূলক একটু আলাদা। কেন আলাদা সেটা ডেসক্রাইব করতে হবে না। এই পুজো আছে, কিন্তু পুজোতে আনন্দ নেই। কানাডাতে এই সময়টা অ্যাকচুয়ালি খুব চেঞ্জ আসে। চারদিকের পাতা পুরো হলুদ হয়ে যায়, মানে ফল সিজন যেটাকে বলা হয়। মানে অদ্ভুত সুন্দর একটা বিষয়। মানে যারা আমি ইনস্টাগ্রাম ইতিমধ্যেই দেখেছো তারা দেখতে পাবে চারদিকের গাছপালা পুরো হলুদ হয়ে গিয়েছে, একটা অন্য রূপ একদম। এবং আকাশে বাতাসে পুরো সেই শরতের মেঘের ভেলা, এরকম একটা বিষয়। তো আলটিমেটলি আজকে মহালয়ার দিন ভাবলাম যে আমার ঠাকুর ঘরটা, তোমরা অনেকেই বলেছো যদি তোমার ঠাকুর ঘরটা ভালো করে দেখিও, যে আমার ঠাকুর ঘরটা গোছাবো। ঠাকুর ঘরটা বেসিক্যালি দেখানোর মতো আহামরি কিছু নয়, একদম ছোট্ট একটা স্টোর রুম যেটাকে আমি ঠাকুর ঘর বানিয়েছি নিজের মতো করে। তো চলো আজকে মহালয়ার দিন আমার ঠাকুর ঘরটাকে একটু গুছিয়ে ফেলি। ও, তোমাদের একটা জিনিস দেখাতে ভুলেই গেছি, সেটা হলো এই বছর পুজোতে আমি বেসিক্যালি কলকাতা থেকে কোনো জামা কাপড় আনাইনি। তবে পুজোর আগে আমার নতুন একটা অলংকার হয়েছে, তো এই সেই অলংকার। তো এখন ব্লগে আমাকে মাঝে মাঝে এটা পরে দেখা যাবে। সিরিয়াস কিছু নয়, অ্যাকচুয়ালি আমার এই সামনে বসে সারাদিন মোবাইলে এডিট, ল্যাপটপে এডিট, তারপরে যাবতীয় জিনিসপত্র কাজকর্ম করা বা পড়াশোনা করা সবকিছুর জন্য চোখে খুব প্রেশার পড়ে, ফলে সামনের জন্য আর কি প্লাস পাওয়ার হয়েছে সামান্য একেবারে। তো এইটা এখন থেকে দেখা যাবে, এটা আমার নতুন অলংকার। তবে এটা পুজোর গয়না নয়, সারা জীবনের জন্য গয়না, দেখা যাক। তো এইটা এখন আমার সঙ্গী। চলো শুয়ে চলে যাই ঠাকুর ঘরে। শাগনিক অফিস চলে গেলে এই টাইমটায় আমার স্নান টান করার পর আর খুব একটা কাজ থাকে না। রোজই ভাবি কিছু না কিছু করব। তো যাই হোক, ভাবলাম পুজো আসছে যখন, ঘর দূরে একটু গোছাবই, যখন ঠাকুর ঘরটা একটু গোছাই। ঠাকুর ঘর গোছানোর জন্য বেশ কিছু জিনিসও এসছে, ভাবছিলাম আমি ঠাকুর ঘরটা গোছাবো। তো আজকেই করে নি চলো। এখানে একজন গুজরাটি দিদি রয়েছে, সে ইন্ডিয়া থেকে এই জিনিসগুলো আনিয়েছে এই গোছানোর জন্য বেসিক্যালি। তো আমি এগুলো কিনে নিয়ে এসেছি, এবং এগুলো কেনার জন্য ওবার আমাকে ছোট্ট দুটো পা, ঠাকুরের পা, মানে লক্ষ্মী ঠাকুরের পা আছে, কি মিষ্টি দেখতে দেখুন।
এইগুলো আমাকে ফ্রিতে দিয়েছে। তো আমি ঠিক করেছি আজকে আমার কেমন করে সাজাবো, সুন্দর করে এই পাটাকে রাখবো, হিমালয়কে ব্যাকগ্রাউন্ডটা গোছাবো। তো তোমরা পুরো ব্লগটাতে আমার সঙ্গে থাকো। দেখাই তাহলে। এই যে আমরা গঙ্গা জল কিনি, আমরা গঙ্গা জল কিনি $10 দিয়ে, মানে ওই 620 টাকার মতো দাম দিয়ে গঙ্গা জল কিনি। এইটা কত? 250 ml। তো অ্যাকচুয়ালি এই জলটা আমাকে একটা বড় জলের মধ্যে মেশাতে হবে, সেটা করা হচ্ছে না অনেকদিন। তো কি করবো, আমি আসার সময় গঙ্গা জল আনিনি। ভাবুন, একটা জিনিস ভাবুন, কলকাতা শহরের বুকে গঙ্গা নদীর ধার দিয়ে আমরা এখানে থাকি, আর এই দূর দেশে এসে গঙ্গা জল কিনি 600 টাকা দিয়ে। কি বলবো আর, ঠিক আছে। কিন্তু গঙ্গা জল মাঝে মাঝে লাগে, গঙ্গা জলটা ছাড়া ঠিক মন দিয়ে পুজো করা যায় না। ঠিক আছে, কি করবো। সেই আগের বছর পুজোতে লাস্ট গোছানো হয়েছিল, তারপর আবার এই এখন গোছাচ্ছি। তবে আজকে এই পিছনের ব্যাকড্রপটাকে চেঞ্জ করবো, এটাই মেইন কাজ। গণেশ ঠাকুরের এই বেদিটা আমি নিজে এঁকেছিলাম এর আগের গণেশ পুজোর সময়। কি করবো, যা পাই তাতেই আমি রং তুলি লাগিয়ে দিই। আমাদের কাঠের দেওয়াল হওয়ার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধাগুলো এবার বলি। যে কাঠের দেওয়ালে কোনো পেরেক করার কোনো সিন নেই, আমরা সেরকম পিন পুঁতে দিই, দেখাচ্ছি কিভাবে পিন পুঁতে দিই, দিলেই ব্যাস রেডি। খুব ইজি বিষয়টা, যে কারণে আমার এই আঁকাগুলো, এই যে আমার দেওয়ালে এঁকে সাজানো, সেগুলোর জন্য এত কিছু ভাবতেই হয় না। এই যে পিনটাকে ঢুকিয়ে দিলাম, সরিয়ে দিলাম, রেডি। এখানে তো সেই বাড়ির মতো কাঠের সিংহাসন পাওয়া যায় না, পাওয়া গেলে ওই সামান্য মার্বেল পাথরের পাওয়া যায় কিছু পাঞ্জাবি দোকানে, সেগুলোর প্রচুর দাম। তাই জন্য ভাবলাম আজকে মালা দিয়ে ঠাকুরের একটা চূড়া করব, মন্দিরের মতো। যাই হোক, ঠাকুর ঘর সাজানো কমপ্লিট। এবার আরেকজনের অফিস থেকে ফেরার টাইম হয়ে গিয়েছে। যাই হোক, ঠাকুর ঘরটা কেমন লাগছে সেটা কিন্তু জানিও কমেন্টে। তবে আমাদের এই 15 তলার ব্যালকনিটায় দাঁড়ালে এত সুন্দর লাগে কি বলবো। এই স্টেশনটা দেখছেন, এখান থেকে ট্রেন ধরে শাগনিক রোজ অফিস যায়। অক্টোবর মাস হলো কানাডায় ফলের মাস, মানে পাতা ঝরার সিজন। এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো পুরো হলুদ হয়ে গিয়েছে, এত সুন্দর লাগে না, মানে চোখের আরাম যাকে বলে। এই পাতাগুলো আর বেশ কিছুদিনের মধ্যে পুরো পড়ে ঝরে যাবে, জাস্ট ডালগুলো থেকে যাবে, তারপর বরফ পড়বে, ব্যাস হয়ে গেল। আগামী 6 মাস পুরো টানা বরফ পড়বে। ওই যে শাগনিক আসছে বেশ কিছু অফিসের কলিগদের সঙ্গে, এদের সবাইকে আমার ব্লগে মোটামুটি আপনারা দেখেন, সবার সঙ্গে একসঙ্গে ফিরছে। ট্রেন থেকে নেমে এইটুকু বাড়ি অব্দি রাস্তা হেঁটে আসতে হয়, ব্যাস। ডাউনটাউনে থাকার এটা একটা সুবিধা, এই শহরের মধ্যখানে থাকার জন্য আমাদের বেশি হাঁটতে হয় না। তবে আগের ফোনটা দিয়ে এত সুন্দর জুম করে এতটা দেখা যেত না ক্লিয়ারলি, দূর থেকে আমি দেখতে পেতাম বটে। এই নতুন ফোনটায় 5x জুম থাকাতে এত ক্লিয়ারলি দেখা যায়, আমি আজকে বেরিয়ে দেখছিলাম, সেটাই একদম পরিষ্কার দেখা যাচ্ছে। বলুন, এই যে লাল জামা পরা শাগনিক, এই তো খেতে বসেছিল ওই জামাটা পরে, দেখলেন না? ওই জামাটা পরেই ফিরছে, তার জন্য বোঝা যাচ্ছে। যাই হোক, ওরা এখন দাঁড়ালো কেন? এই যে সিগনালে দেখতে পাচ্ছেন লাল রংটা, এই লাল মানে স্টপ, মানে এখন পেডেস্ট্রিয়ানদের জন্য স্টপ করা হয়েছে এবং গাড়ি চলাচল করতে পারবে ওই রাস্তা দিয়ে। আমাদের ইন্ডিয়ার মতো তারা আছে বলে কোনো রকম জাস্ট দৌড়ে চলে গেলাম, সেটা যদি করা হয় এখানে কিন্তু বিশাল ফাইন দিতে হয়। এখানে রুল ইজ রুল, রুল যদি ভাঙা হয় তার জন্য কিন্তু কঠোর শাস্তি হয়, আর এই কঠোর শাস্তি মানে প্রচুর টাকার ফাইন দিতে হবে। তাই ভয় এখানে কেউ বেগরবাই করার সাহসও পায় না, একদম সবাই রুল মেনে চলে। তাই জন্যই সমগ্র দেশটাই এত সিস্টেমেটিক, তাই না? এই যে এইভাবে লাল সিগন্যালটা সাদা হয়ে গেলে আপনি এবার হাঁটতে পারবেন। এই যে পরিষ্কার দেখা যাচ্ছে, আরও জুম করা যায়। যাই হোক, এটাই ম্যাক্সিমাম জুম করা যায়। এই যে 15 তলা থেকে তাকালে এই জিনিসটা খুব ভালো লাগে, লোকজন এদিক দিয়ে হাঁটছে, পাশ থেকে ট্রেন যাচ্ছে। ভিডিওটা অফ করি, শাগনিক এক্ষুনি এসে যাবে। আপনারা তো ঠাকুরঘর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। এবার ও কি বলে সেটা এবার দেখি। আসছি। এদিকে আয়।
একটু দেখ এটা শুধু ওম হলে ভালো হতো মধ্যিখানে। দেখ শুধু গোছালে দেখ ওইটুকুর মধ্যে হয়ে যায়, সামনেটা কতটা ফাঁকা হয়ে যায়, মধ্যিখানে লাইট হয়ে জ্বলছে। যাই হোক, অফিস থেকে এসে গেছে, এবার একটুখানি স্ন্যাক্স ট্যাক্স বানাই, আমরা খাওয়া দাওয়া করি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।